হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ফরএভার। আগের দিন আমরা শুরু করেছিলাম এলিমিনেশন রিঅ্যাকশন, আর দেখেছিলাম E1 এর মেকানিজম, E2 এর মেকানিজম, আর দেখেছিলাম E1 এর স্টিরিও কেমিস্ট্রি। আজকে আমরা দেখব E2 এর স্টিরিও কেমিস্ট্রি। E1টা ছিল নন স্টিরিও স্পেসিফিক, E2টা কিরকম ধরনের হবে, স্টিরিও স্পেসিফিক হবে না নন স্টিরিও স্পেসিফিক হবে, সেটা আমরা আজকে দেখব। এটা আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলা বা সহর্স প্রজেকশন ফর্মুলা দিয়ে ভালোভাবে বুঝতে পারবো। যেমন যেমন ফিশার প্রজেকশন ফর্মুলা হয়, সেরকমই নিউম্যান প্রজেকশন ফর্মুলা, সহর্স প্রজেকশন ফর্মুলা, এগুলো সব মলিকিউলের ওরিয়েন্টেশন আমরা নিউম্যানটা দিয়ে দেখবো। নিউম্যান আর সহর্স আমরা দুটো দিয়েই দেখাচ্ছি। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সেটাতে যদি আমরা এই দিকে চোখ রেখে দেখি, এই দিকে যদি আমরা চোখ রেখে দেখি, তবে আমরা এই কার্বনটাকে সামনে দেখতে পাবো আর এটা পেছনে। সেটাকে আমরা নিউম্যানে আঁকছি। কার্বনের ভ্যালেন্সি 4, এখানে হলো 3টে, আর পেছনের কার্বনটার সাথে একটা যুক্ত, তাই পেছনের কার্বনটাকে আমরা এইভাবে আঁকতে পারবো। এইভাবে আমরা পেছনের কার্বনটাকে আঁকতে পারবো। পেছনের কার্বনটার সাথে 3টে গ্রুপ যুক্ত আছে, আর এই কার্বনের সাথে পেছনের কার্বনটা একটা বন্ড করে আছে। এটা আলফা কার্বন আর এটা বিটা কার্বন। আলফা কার্বনের লিভিং গ্রুপ থাকে, E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে আলফা কার্বনের লিভিং গ্রুপ থাকবে, তাই এখানটা মনে করলাম লিভিং গ্রুপ আছে। এটা আলফা আর পেছনেরটাকে বিটা মনে করলাম। আর বিটাতে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকে। প্রথমে বেস এসে কি করবে, প্রথমে বেস এসে বিটা হাইড্রোজেনকে তুলবে, এটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ওপর পড়বে আর তার সাথে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এটাকে যদি আমরা সহর্স প্রজেকশন ফর্মুলাতে আঁকি তাহলে ভালো বুঝতে পারবো। সামনের কার্বনটা এটা, তার সাথে যুক্ত আছে লিভিং গ্রুপ, আর এদিকে দুটো গ্রুপ, এটা আর এটা। আর পেছনের কার্বনটার সাথে যুক্ত আছে, এটা পেছনের কার্বনটায় আছে হাইড্রোজেন, আর এটা তার দুটো গ্রুপ, এটা দুটো গ্রুপ। এরপর কি হবে, বেস এসে হাইড্রোজেনটাকে তুলবে, আর এই বন্ডটা এখানে পড়বে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এই উপরের দিকটা দিয়েই বেস আসছে, হাইড্রোজেনকে তুলছে, আবার লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, একটা স্টেরিক হিন্ড্রেন্সের সৃষ্টি হবে। অন্যদিকে এই যে এগুলো নন পার্টিসিপেটিং গ্রুপ, এদের মধ্যে একটা স্টেরিক রিপালশন হবে। এটাকে বলা হয় সিন পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্ট। এই যে স্টেরিক রিপালশন হলো, এর কারণে ট্রানজিশন স্টেট কিন্তু আনস্টেবল হয়ে যাবে। এটাকে যদি আমরা অরবিটাল পিকচার দিয়ে ড্র করি, সেক্ষেত্রে এইরকম জিনিসটা হবে। লিভিং গ্রুপ, আর এটাতে হাইড্রোজেন।
বেস হাইড্রোজেনটাকে নিলে এই বন্ডটা এখানে পড়লে লিভিং গ্রুপ তো বেরিয়ে যাবে, তখন বন্ড ফর্ম হবে এই অরবিটালটার সাথে এই অরবিটালটার, এরা ওভারল্যাপ করে ডবল বন্ড ফর্ম করবে, আর এগুলো এদের নন পার্টিসিপেটিং গ্রুপ। এই দুটোর মধ্যে স্টেরিক রিপালশনটা হবে, তখন অ্যালকিনটা হবে সিন পেরিপ্ল্যানার। সিন পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্ট। এরপর আমরা যদি অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্টটা দেখি, হাইড্রোজেন আর লিভিং গ্রুপ, অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্ট, হাইড্রোজেন আর লিভিং গ্রুপ পরস্পর অ্যান্টি থাকবে, 180 ডিগ্রি রোটেট করে দেবো। হাইড্রোজেনের সাথে 180 ডিগ্রি করে আছে লিভিং গ্রুপ, আর লিভিং গ্রুপের কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলো এই দুটো। বেস এসে হাইড্রোজেনকে তুলবে, এই বন্ডটা এখানে পড়বে, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এখানে কিন্তু যে কার্বন কার্বন ডবল বন্ড ফর্মেশন হবে, এখানে কোনো রকম স্টেরিক রিপালশন থাকবে না। আর এটাকে বলা হয় অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্ট। আর এটা স্টেবল ট্রানজিশন স্টেট, যেহেতু কোনো স্টেরিক রিপালশন নেই, তাই জন্যে E2 রিয়াকশন একটা স্টিরিও স্পেসিফিক রিয়াকশন। E2 একটা স্টিরিও স্পেসিফিক। আর এক্ষেত্রে সবসময় অ্যান্টি পেরিপ্ল্যানার অ্যারেঞ্জমেন্ট হয়। এটাকে আমরা সামনের কার্বন বা পেছনের কার্বন না ধরে বোঝার সুবিধার জন্য আমরা শুধুমাত্র এটাকে বলবো যে লিভিং গ্রুপ যুক্ত কার্বন, আর এটাকে বলবো হাইড্রোজেন যুক্ত কার্বন। এরপর চলে যাব E1CB মেকানিজমে। E1CB মেকানিজম কিন্তু একটা 2 স্টেপ প্রসেস। আর এটা কিন্তু যায় কার্বো-অ্যানায়ন ফর্মেশনের মধ্য দিয়ে। ইনভলভস কার্বো-অ্যানায়ন ইন্টারমিডিয়েট। দেখা যাক কার্বো-অ্যানায়ন ইন্টারমিডিয়েটটা কিভাবে ফর্মেশন হয়।
একটা থাকবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে না ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। প্রথমে বেস হাইড্রোজেনটাকে তুলবে, এর যে ইলেকট্রন সেটা কিন্তু এই কার্বনেই থাকবে। এই স্টেপে তখনও কিন্তু লিভিং গ্রুপ বেরিয়ে যায়নি। এটাকে যদি আমরা অরবিটাল পিকচার দিয়ে দেখি, এখানটা নেগেটিভ। এই যে হাইড্রোজেনের ইলেকট্রনটা, হাইড্রোজেনের সাথে কার্বনের সিগমা বন্ডটা ভেঙে যে ইলেকট্রনটা ছিল সেটা এটা কার্বো অ্যানায়ন হয়েছে। এটা হলো ফার্স্ট স্টেপ। এরপর সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে, এই যে নেগেটিভ সেটা এখানে পড়বে, পড়ে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হবে, অ্যালকিন ফরমেশন হবে। এটার সাথে এটা ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করে অ্যালকিন ফরমেশন করবে। এটাই হলো E1CB মেকানিজম। এখানটা আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কেন ইউজ করব না, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করবে, ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। আর এই যেখানে নেগেটিভ চার্জ হয়েছে, নেগেটিভ চার্জটা একটা কার্বো অ্যানায়ন, সেটা একটা ইলেকট্রন রিচ স্পিসিস, মানে এটা ইলেকট্রনের যোগান দিবে আর এটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। তাই এক্ষেত্রে কার্বো অ্যানায়নটা স্টেবিলিটি পাবে, তাই জন্য এখানটা আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যোগ করব। বেশিরভাগ E1CB মেকানিজমে রেট কিন্তু হয় E2 এর মতো, মানে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, কনসেন্ট্রেশন অফ বেস। এরপর আমরা দেখব যেমন আমরা যদি E1 মেকানিজমের ক্ষেত্রে দেখি, E1 মেকানিজমে কার্বোক্যাটায়ন ফরমেশন হয়, তাহলে রিঅ্যাকশনের রেটটা কিন্তু অনেকটাই নির্ভর করবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন।
E1 রিয়াকশন, প্রথমে এটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এইখানে যদি কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যেমন CH3 গ্রুপ মিথাইল, তার প্লাস আই এফেক্ট আছে, সে প্লাস আই এফেক্টের দ্বারা এখানে ইলেকট্রনের যোগান দেবে। কার্বোক্যাটায়ন, সেটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। তখন এই পজিটিভ চার্জটা অনেকটা নিউট্রালাইজ হয়ে যাবে, তখন বেস এসে সহজেই এই বিটা হাইড্রোজেনকে তুলতে পারবে। কার্বোক্যাটায়নে বেস এসে অ্যাটাক করার চান্সটা অনেকটা কমে যাবে, তখন E1 রিয়াকশনের রেট বৃদ্ধি পাবে। যদি বিটা ব্রাঞ্চিং হয়, মনে করলাম CH3 গ্রুপই রয়েছে, এই কার্বনটা sp3 হওয়ার জন্য এই যে বাল্কি গ্রুপ সেগুলো sp3 কার্বনের অনেক কাছাকাছি চলে আসে। কাছাকাছি আসার ফলে এই যেখানে কার্বোক্যাটায়ন আছে, সেই কার্বোক্যাটায়নের সাথে এই বাল্কি গ্রুপের কিন্তু একটা রিপালশন হয়। তাই যখন অ্যালকিন ফরমেশন হয়ে যায়, অ্যালকিন ফরমেশন হয়ে যাওয়ার পর এই যে কার্বনটা তখন sp2 হয়ে যায়। sp2 হয়ে যাওয়ার জন্য এরা কার্বন থেকে দূরে সরে যায়, তখন এই অ্যালকিনটা একটা স্টেবিলিটি পাবে, মানে প্রোডাক্ট স্টেবিলিটি পাবে। বিটা ব্রাঞ্চিং increases the rate of E1 reaction by, কেন বিটা ব্রাঞ্চিং বাড়াবে E1 রিয়াকশনের রেট? The release of steric strain of the product. এরপর দেখব E2 রিয়াকশনের ক্ষেত্রে। E2 রিয়াকশনের ক্ষেত্রে যদি আলফা ব্রাঞ্চিং আর বিটা ব্রাঞ্চিং দুটোই যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু E2 রিয়াকশনের রেট বৃদ্ধি পাবে। With increasing alpha branching and beta branching, the rate of E2 reaction increase করবে। কেন করবে? আলফা এবং বিটা ব্রাঞ্চিং যত বাড়বে E2 রিয়াকশনে, তত কিন্তু মোর সাবস্টিটিউটেড অ্যালকিন পাওয়া যাবে, যেটা অনেক বেশি স্টেবল হবে। তাই জন্য E2 রিয়াকশনের ক্ষেত্রেও কিন্তু এটা বাড়বে। তাহলে E1 আর E2 এই দুটোতেই যদি আমরা অ্যালকিল হ্যালাইডের অর্ডার দেখি, বোথ দ্য এলিমিনেশনের ক্ষেত্রে মানে রিঅ্যাক্টিভিটি অর্ডার, সেক্ষেত্রে প্রথমে কি হবে? প্রথমে হবে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। হ্যাঁ, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন বলতে যেমন আছে কার্বন কার্বন ডবল বন্ড অ্যালকিন, এখানটা হাইড্রোজেন মনে করলাম, এখানটা হাইড্রোজেন মনে করলাম,
এখানটা হাইড্রোজেন মনে করুন, এখানটা CH3। এরপর আমরা এরকম যদি অ্যালকিনটা নিই, এদিকটাও CH3, এদিকটা হাইড্রোজেন, এদিকটা হাইড্রোজেন, এটা CH3। ব্রাঞ্চিং বাড়লো বিটা কার্বনে, তাই এটা থেকে এটা বেশি স্টেবল অ্যালকিন। CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট, এদিক দিয়ে CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট প্লাস হাইপার কনজুগেশন এফেক্ট, এটাকে স্টেবিলিটি দেবে, তাই মোর সাবস্টিটিউটেড অ্যালকেন মোর স্টেবল। এরপর দেখব বেসিসিটি and concentration of the base। E1 এর রিঅ্যাকশনের ক্ষেত্রে E1 এর রিঅ্যাকশন তো does not depend on the concentration of base, কিন্তু E2 এর ক্ষেত্রে বেস এর কনসেন্ট্রেশন যত বেশি হবে E2 রিঅ্যাকশনের রেটও ততটা বেশি হবে। With increasing the basicity and the base added base, the rate of E2 increases। তাই যত বেসের স্ট্রেংথ আর কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে তত রিঅ্যাকশন E1 থেকে E2 তে শিফট করবে, E1 থেকে E2 তারপর E1 CB তে শিফট করবে। এরপর আমরা দেখব লিভিং গ্রুপের নেচার কেমন হবে। লিভিং গ্রুপ E1 আর E2 দুটির ক্ষেত্রেই কিন্তু RDS এ যুক্ত থাকে। রেট ডিটারমিনিং স্টেপে লিভিং গ্রুপ দুটোর ক্ষেত্রেই যুক্ত থাকে, তাই লিভিং গ্রুপ যত ভালো হবে, গুড লিভিং গ্রুপ, সেটাতে কিন্তু E1 এর রিঅ্যাকশনের রেট বৃদ্ধি পাবে। গুড লিভিং গ্রুপ favors the E1 reaction। লিভিং গ্রুপ যত পুয়ার হবে তত রিঅ্যাকশন কিন্তু E1 থেকে E2 তারপর E1 CB তে কিন্তু শিফট করবে। বেস্ট লিভিং গ্রুপ আমরা কোনগুলোকে বলবো? যেগুলো লিস্ট বেসিক হবে, লিস্ট বেসিক হবে আর মোর পোলারাইজেবল হবে। সেক্ষেত্রে আমরা যদি হ্যালোজেনের অর্ডার দেখি, প্রথমে হয় I মাইনাস মোর পোলারাইজেবল, তারপরে Br মাইনাস, Cl মাইনাস আর F মাইনাস। এরকম অর্ডারটা কেন হয় আমরা সেটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এক্সপ্লেন করেছি। নিউট্রাল বা নেগেটিভলি চার্জড বেস যদি আমরা দেখি, সেক্ষেত্রে হবে প্রথমে H2O, ROH, CH3, CO2 মাইনাস মানে অ্যাসিটেট আয়ন, তারপর OH মাইনাস, এরকম হবে। অ্যাকচুয়ালি OH মাইনাস ভেরি পুয়ার লিভিং গ্রুপ, তাই জন্যে অ্যালকোহল কিন্তু সহজে E2 রিঅ্যাকশনে যায় না।
যদি আমরা এই OH মাইনাসকে যদি OTS এ পরিণত করি, টসাইলেট, TSCl और pyridine ইউজ করে, এই যে OTS কিন্তু একটা গুড লিভিং গ্রুপ। এই অ্যালকোহল E2 রিঅ্যাকশনে যায়। তাছাড়াও আমরা যদি OH মাইনাসের প্রোটনেশন করি, আর OH প্লাস H প্লাস, সেক্ষেত্রে হবে আর OH2 ওতে পজিটিভ হবে, এটা তখন বেরিয়ে যাবে, তখন এখানে R প্লাস একটা কার্বোক্যাটায়ন হবে, সেই R প্লাসের সাথে, আচ্ছা এই H প্লাসটা, এই যে H প্লাসটা আসছে, মনে করলাম আমরা HBr এর সাথে এই অ্যালকোহলের রিঅ্যাকশন ঘটাচ্ছি, HBr এর সাথে, তখন H প্লাস প্লাস Br মাইনাস, সেই H প্লাসটা প্রোটনেশনে কাজে লেগেছে, আর এই যে Br মাইনাসটা এখানে যে R পজিটিভ কার্বোক্যাটায়ন ছিল, সেইটা Br মাইনাসের সাথে যুক্ত হয়ে তৈরি করবে RBr। এইভাবে প্রোটনেশন করে, এক্ষেত্রেও কিন্তু OH মাইনাস কিন্তু বেরাচ্ছে না, OH মাইনাসের প্রোটনেশন ঘটিয়ে সেটাকে H2O তে পরিণত করা হয়েছে। তাছাড়াও আমরা যদি CX বন্ডের ডিসোসিয়েশন এনার্জি দেখি, মানে CX বন্ডকে ব্রেক করতে কতটা পরিমাণ এনার্জি লাগবে, সেক্ষেত্রে CI লেস দেন CBr লেস দেন CCl CF, এদিকে গেলে ফ্লুরিন তো মোর ইলেকট্রোনেগেটিভ, তাই কার্বন আর ফ্লুরিনের বন্ড ব্রেক করতে বেশি এনার্জি প্রয়োজন, তাই ডিসোসিয়েশন এনার্জি এদিক থেকে এদিকে গেলে ইনক্রিজ করবে, তখন কিন্তু রিঅ্যাকশন রেট ডিক্রিজ করবে। তাই আমরা যদি অ্যালকিল হ্যালাইড গুলোর অর্ডার দেখি E2 রিঅ্যাকশনের ক্ষেত্রে, RI RBr RCl RF, সলভেন্ট, সলভেন্ট যত বেশি পোলার হবে তত কিন্তু E1 রিঅ্যাকশনের রেট বাড়বে, কিন্তু যদি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হয়, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে সেক্ষেত্রে শুধু ক্যাটায়নকে স্টেবিলিটি দেয়, কিন্তু অ্যানায়ন তো ফ্রি থাকবে। তাই E2 এলিমিনেশনের রেট বাড়বে, E2 থেকে E1 CB তে যত যাবে রিঅ্যাকশনের রেট বাড়বে।